ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। চলে যাব পুরো খবরে। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট, যেখানে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ রাখতে বলা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে অসম চুক্তি বাতিল করতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে অনেকটা তাড়াহুড়া করে 2017 সালে 25 বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি হয় বাংলাদেশের, কিন্তু এই চুক্তি নিয়ে বিভিন্ন সময়ে উঠেছে নানা অনিয়মের অভিযোগ। মঙ্গলবার এ বিষয়ে এক রিটের শুনানিতে চুক্তির নানা অনিয়মের কথা তুলে ধরেন রিটকারী আইনজীবী। বলেন, এই চুক্তি বাংলাদেশের স্বার্থ পরিপন্থী এবং তা চাপিয়ে দেওয়া হয়েছিল। আবেদনে চুক্তি বাতিল চাইলে রুলসহ নির্দেশনা দেন হাইকোর্ট। বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। শুনানিতে সবার আগে দেশ উল্লেখ করে সকল ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষায় কাজ করা আহ্বানও জানান হাইকোর্ট। এইটা একপক্ষীয়, বাংলাদেশের স্বার্থ বিরোধী এবং আমাদের জননীতি পরিপন্থী এই এগ্রিমেন্টটাকে আমাদের সরকার যেন পুনর্বিবেচনা করে অথবা এটা যেন বাতিল করে দেয়। রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই চুক্তির আপনার যে প্রসেসটা আছে এই প্রসেসটা সম্পর্কে ইনকোয়ারি করে একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে বলেছে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবকে 1 মাসের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী 2 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, তিতুমির কলেজের 6 শিক্ষার্থীর সাথে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম এবং তথ্য উপদেষ্টা নাহিদ হোসেন। সেখানে আছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। ইয়াসমিন, বৈঠকে কি নিয়ে আলোচনা হচ্ছে কিছু জানতে পেরেছেন কিনা, একটু বিস্তারিত জানান আমাদেরকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাস্ট এখন থেকে 5 মিনিট আগে শিক্ষা মন্ত্রণালয়ে আসছেন তিতুমির কলেজের 6 শিক্ষার্থী। আমরা জানি গতকাল এই তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি সহ 3 দফা দাবি, বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে 7 কলেজ আছে সেখান থেকে তারা বাদ চায়, তারা একটি আলাদা কমিশন চায় বিশ্ববিদ্যালয়, তারা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায়। এই 3 দফা দাবিতে গতকাল সকাল থেকে মহাখালী রেল ক্রসিং সহ সব রাস্তা আসলে অবরোধ করা ছিল, রেল গেটও তারা অবরোধ করেছিল এবং গতকাল রাত প্রায় অনেক রাত পর্যন্ত তার রাস্তা ছিল। আজকে সকাল থেকে তারা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছে। এই জন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাইরে থেকে গেট বন্ধ করে রেখেছে। তারা এখন তাদের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হয়, এবং আগামীকাল থেকে তাদের রেল এবং নৌপথ অবরোধ করার কথা বলা আছে। এবং গতকাল সন্ধ্যায় তারা শিক্ষা মন্ত্রণালয়ে আসছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এম আমিনুল ইসলাম তার সাথে গতকাল তাদের সাথে বসছিলেন। আজকে
থেকে এখন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর এম আমিনুল ইসলাম তাদের সাথে 6 শিক্ষার্থী বসছেন, এই রুমেই আছেন তারা। কিছুক্ষণ পর হয়তো বের হবেন, বের হলে আমরা জিজ্ঞেস করবো আসলে তারা যে দাবি দেওয়া নিয়ে আসছেন কি আশ্বাস পেয়েছেন সরকারের পক্ষ থেকে। আমরা অপেক্ষা করছি তাদের জন্য। ফয়সাল। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, কাকরাইলে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হব তার বক্তব্যে। 31 দফাটি ছিল প্রথমে 27 দফা। পরবর্তীতে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সাথে যে সকল দলগুলো যোগ্যতা আন্দোলনে শরীক ছিলেন তাদের সকলের মতামতের ভিত্তিতে 31 দফা গঠিত হয়েছে। অর্থাৎ এটি শুধু বিএনপি না, গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের যতগুলো দল আছে তাদের সকলের সম্মিলিত দেশ জাতি নিয়ে সম্মিলিত চিন্তার ফসলই হচ্ছে 31 দফা। এখন প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফা, এই 31 দফাটি আমাদেরকে কবে আমরা দিয়েছি আপনারা নিশ্চয়ই ইদানিং খেয়াল করছেন। আমরা পত্রপত্রিকা সহ বিভিন্ন মাধ্যমে দেখছি অনেকে অনেক সংস্কারের কথা বলছে, বিভিন্ন এই করতে হবে, সেই করতে হবে, অনেক কিছু বলছে। আমাদের বিএনপির পক্ষ থেকে দেশ জাতি নিয়ে চিন্তা, আমরা 2 বছর আগে যখন কেউ এই নিয়ে চিন্তাও করে, দেশের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেনি, সেই সময় আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল 27 দফা করার জন্য এই দফাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। কারণ অনেক আগে আমরা দিয়েছি। এখন হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারেন, অবশ্যই যারা যেটি বলবেন 31 দফার মধ্যে যে, এবং আমরা বারবার বলেওছি যে 31 দফা যে শুধু 31 দফায় থাকবে এটি যে চেঞ্জ হবে না তা না। এর ভিতরে যদি ভালো কোনো বিষয়, যদি ভালো কোনো প্রস্তাবনা আসে অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। অবশ্যই সেটির আলোকে, সেটি সকলের কাছে গ্রহণযোগ্য হলে, সেটির আলোকে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকি, সেটির আলোকে অবশ্যই আমরা দেশের পলিসি গ্রহণ করব। এটি প্রস্তাব সকলের কাছে, সকল মানুষের কাছে। কেউ যদি ভালো কিছু দেন অবশ্যই এর ভিতরে যদি ভালো কোনো বিষয়, যদি ভালো, এখানে আমি জয়েন করার পরে আপনাদের সাথে এখান থেকে প্রশ্ন এসছে যে আমরা এই দফানি কতদূর কিভাবে যাব। আমার মনে হয় আপনারা এখানে আজকে যারা উপস্থিত আছেন আপনারা সকলে পোড় খাওয়া নেতৃবৃন্দ। ক্যামেরার পেছনে যে আছেন প্লিজ আমাকে, সামনে যে অডিয়েন্স আছে ওনাদের দিকে ফোকাসিং। জি, থ্যাংক ইউ। এই 31 দফা কিন্তু আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে। 31 দফা শুধু আজকে যারা আপনারা আছেন এই ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। এটি মানুষের জন্য, একদম প্রান্তিক লেভেলের মানুষের কথাও কম বেশি এখানে আছে। কাজে এই কথাগুলো প্রান্তিক লেভেলে নিয়ে যেতে হবে। এবং কে নিয়ে যাবে? হ্যাঁ, আজকে আমরা এখানে আলোচনা করেছি, আমি মিডিয়ার ভাইদেরকে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই ওনারা কিছু কভার করবেন, ওনারা ওনাদের মতন করে জানাবেন যে আমরা কি আলোচনা করেছি, কি উপস্থাপন করেছি। কিন্তু দায়িত্বটা তো আপনাদের প্রত্যেকের, দায়িত্বটা আপনাদের প্রত্যেকের। এখানে সভাপতি সাহেব একটু আগে বলেছেন, ওনাদের সাথে আমার 2 দিন আগে বৈঠক হয়েছে, কথা হয়েছে, আমরা কর্মসূচি গ্রহণ করেছি, নিশ্চয়ই আপনাদেরকে জানিয়েছেন অথবা জানাবেন। এটি আজকে বিভাগীয় নেতৃবৃন্দের সাথে করেছি আমরা, জেলার নেতৃবৃন্দের সাথে করেছি আমরা, উপজেলারও থানারও নেতৃবৃন্দ এখানে আছেন। কিন্তু আপনাদেরকে, আপনারা 5 জন এসছেন এখানে, 3 জন 4 জন বা 5 জন আপনারা এসছেন, কিন্তু আমাদের তো আরো শত শত দায়িত্বটা আপনাদের প্রত্যেকের। এখানে সভাপতি সাহেব একটু আগে বলেছেন, ওনাদের সাথে আমার 2 দিন আগে বৈঠক হয়েছে, কথা হয়েছে, আমরা কর্মসূচি গ্রহণ করেছি, নিশ্চয়ই আপনাদেরকে জানিয়েছেন অথবা জানাবেন। এটি আজকে বিভাগীয় নেতৃবৃন্দের সাথে করেছি আমরা, জেলার নেতৃবৃন্দের সাথে করেছি আমরা, উপজেলারও থানারও নেতৃবৃন্দ এখানে আছেন। কিন্তু আপনাদেরকে, আপনারা 5 জন এসছেন এখানে, 3 জন 4 জন বা 5 জন আপনারা এসছেন, কিন্তু আমাদের তো আরো শত শত হাজার হাজার নেতাকর্মী রয়ে গিয়েছে। তাদেরকে জানাতে হবে, কারণ তাদেরকে যদি আমরা না জানাতে পারি তাহলে লক্ষ কোটি মানুষকে আমরা জানাতে পারবো না। এক কথায় যদি বলতে হয়, আপনারা রাজনীতিতে আছে, আমাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় করে থাকেন,
সেই উঠান বৈঠকের প্রস্তুতি নিতে হবে। মূল দলের নেতৃত্বে অঙ্গ সহযোগী সংগঠন সকলে মিলে ভাগ হয়ে টিম করে আপনাদেরকে উঠান বৈঠক করব, গ্রামে গ্রামে করব, ইউনিয়নে করব, ছোট ছোট উঠান বৈঠক। এক কথায় যদি বলতে হয়, আপনাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে। আপনাদেরকে উঠান বৈঠক বলতে যেই কালচারটি আমাদের রাজনীতিতে আছে, আমাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় করে থাকেন, সেই উঠান বৈঠকের প্রস্তুতি নিতে হবে। মূল দলের নেতৃত্বে অঙ্গ সহযোগী সংগঠন সকলে মিলে ভাগ হয়ে টিম করে আপনাদেরকে যেতে হবে। এখানে একটু আগে একটি কার্টুনের মধ্যে করে সকল জেলার নেতৃবৃন্দের কাছে সিম্বলিক ভাবে উপস্থাপন করা, গিফট আকারে দেওয়া হয়েছে কার্টুন। সেখানে আমরা কেন্দ্র থেকে লিফলেট এবং ছোট বইগুলো সেখানে দিয়েছি। তবে এটি যথেষ্ট নয়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিভাগীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদেরকে আমরা কিছুটা দিব, সবটা আমরা দিতে পারবো না, আপনাদেরকেও কিছুটা কন্ট্রিবিউট করতে হবে। আরো যেগুলো লাগবে দয়া করে আপনারা সেগুলো প্রিন্ট করে নেবেন। তবে প্রিন্ট করতে গেলে স্বাভাবিক কিছু ভুল হতে পারে, ভুলটি যাতে না হয় সেই জন্য আমরা বিভাগীয় নেতৃবৃন্দের কাছে আমরা ওটা সফট কপিটা দিয়ে দেবো, যাতে সহজেই কোনো ভুল ত্রুটি ছাড়াই আপনারা প্রেস থেকে ওটা প্রিন্ট করে নিতে পারবেন। এখন প্রিয় সহকর্মী বৃন্দ, এখানে অনেকগুলো প্রশ্ন এসছে। খুব সম্ভব ওখান থেকে আমাদের তিতুমির কলেজের বোধহয় একজন ছাত্র, সে তার একটা কথা বলেছিল, তার কথার সাথে কম বেশি কিছুটা আমি একমত। দুদিন আগে আমরা যখন ফর্মালি রিলঞ্চ করেছিলাম এই 31 দফাটিকে ঢাকার একটি হোটেলে, সেখানে আমি একটি কথা বলেছিলাম। কথাটি ছিল যে জনগণের যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না, সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার। তাহলে যেই সংস্কারই করি, যাই করি আমরা, কোনোটি কাজে লাগবে না। অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি? রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি, তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না, সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক কর্মী হোক, পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। জনগণ যখন জানতে চাইবে কেন এই জিনিসটা হলো, কেন এই জিনিসটা হলো না, কেন এটা করলে, কেন এটা করলো না, জবাবদিহিতা দিতে হবে, জবাব দিতে হবে সবাইকে। এবং এটি যদি নিশ্চিত করতে হয়, অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে, যে কোনো গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা তৈরি হয়। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, যেই লড়াই আমরা জনগণের কথা বলার অধিকার, জনগণের রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোট প্রদানের অধিকার, যার জন্য আমাদের হাজারো সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, আপনারা লক্ষ লক্ষ নেতাকর্মী, আমাদের 60 লক্ষের মতো নেতাকর্মী মিথ্যে মামলার শিকার যারা হয়েছেন, আমরা যে কারণে যুদ্ধ করছি এই দেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কাজে আমাদেরকে যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে। তাই আমরা একটি কথা বলছি, ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্র পত্রিকায় বিভিন্ন খবর টবর থেকে আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনারা পোর খাওয়া প্রত্যেকটি মানুষ, কাজে আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। দর্শক, রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্দিষ্ট কিছু সংস্কারের কাজ শেষ করেই নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। মন্ত্রণালয়ের 100 দিনের কাজের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের বিধান রেখে আইসিটি আইনের খসড়া প্রস্তাব আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হবে।
উপদেষ্টা পরিষদের আমরা সাইবার সিকিউরিটি ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পার করল 100 দিন। এই সময় কতটা জনবান্ধব হতে পেরেছে এই সরকার এমন কৈফিয়ত দিতেই মন্ত্রণালয়ের 100 দিনের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা। যেই সমস্ত মামলা হয়েছিল নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, কিছু সংস্কারের কাজ চলমান রয়েছে, সেগুলো শেষ করেই নির্বাচন দিবে সরকার। জানান, যৌক্তিক সময়ের বাইরে একদিনও ক্ষমতা থাকতে চান না তারা। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। অপরাধী হিসেবে রাজনৈতিক দলগুলোর বিচারের জন্য আইসিটি আইন সংশোধন করা হচ্ছে, এমনটা জানিয়ে আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইন পাশ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলের বিচারের পথ সুগম হবে। আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি। সারা দেশে এখন পর্যন্ত 4500-এর বেশি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, অযথা মামলা দিয়ে মানুষকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা একটা মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। আইন উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যায় 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হয়েছে সাইবার নিরাপত্তা আইনের মত প্রকাশের স্বাধীনতার মামলাগুলো। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত সরকার দরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক সভায় এ কথা বলেন তিনি। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, যত দ্রুত তার সঙ্গে এটি করবে ততই মঙ্গল। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে দেশের সব অর্জন ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। সুবিধা বঞ্চিত হয়, এখন অধিকার আদায়ে মাঠে নামছে মানুষ। এই ক্লান্তি লগ্নে সবাই এক থেকে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না, কিন্তু আসল জিনিসটাতে আসেন। নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য আরো নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে। গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চাড়া দিয়ে উঠছে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। আমরা বিশ্বাস করি, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করব। দেশ শাসন করার জন্য, জনগণকে সেবা করার জন্য, এবং সেই দায়িত্বে আসলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যে সংস্কারের কথাগুলো আজ বলছি, সেই সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব। বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে, তাই এই ক্লান্তি লগ্নে সরকারকে সবার সহযোগিতা করতে হবে। তৃণমূল মানুষকে বুঝিয়ে দেবেন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই?
ছাড় ও 60 গ্রামে 15 টাকা ছাড়। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে, এমনটি মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন তিনি। ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়া সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি। জানান, আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের পক্ষে বিএনপির নেওয়া অবস্থানকে উপেক্ষা করা হবে না। ডক্টর ইউনূস আরও বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি নন। জানান, রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে কেবল সহায়তা করছে তার সরকার। নিরপেক্ষ ও জনগণের মতামত প্রতিফলিত হবে এমন নির্বাচন প্রত্যাশা করে কমনওয়েলথ, এমনটি জানিয়েছেন সংস্থার সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসি। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। সকাল 9:30টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় 1 ঘণ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্থাটির সহকারী মহাসচিব এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সংস্কার কাজে পূর্ণ সমর্থন দেবে কমনওয়েলথ। অন্যদিকে লুইস বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো নির্দিষ্ট সুপারিশ ছিল না তাদের। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। সেই আগ্রহেই এবং সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এখানে এসেছেন। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সব মিলিয়ে বর্তমানে প্রায় 12 লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে, যার বড় একটি অংশ ব্যাটারি চালিত। এছাড়া পুরাতন প্যাডেল চালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে, ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। অনেকে আহত হচ্ছেন, প্রাণহানির ঘটনাও ঘটছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই অবৈধ এসব বাহনের দৌরাত্ম্য। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। ব্যাংক খাত সংস্কার, দুর্নীতি বন্ধ করা আর্থিক খাতের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া অর্থনৈতিক সংকট কাটাতে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, খরচ হচ্ছে শুধু অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে। 1.5 দশকের অনিয়ম দুর্নীতিতে ডুবতে বসেছে দেশের আর্থিক খাত। বিপুল পরিমাণ খেলাপি ঋণ, ব্যাংকিং খাতে অনাস্থা, পুঁজিবাজারের অস্থিরতা কাটিয়ে উঠতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানালেন, সরকারের জন্য বড় চ্যালেঞ্জ আর্থিক খাতের সংস্কার আর দুর্নীতি বন্ধ করা। বলেন, সংস্কার করা হবে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকেও। কোনো ব্যাংক বন্ধ না করার পক্ষেও অবস্থান তার। সেটা তো আসল সমস্যার সমাধান না। আপনার ওখানে সুপারভিশন, মনিটরিং, পলিসি মেকিং এটা ঠিক করতে হবে। দুর্বল কোম্পানির তালিকাভুক্তি করা আর কারসাজিতে যে অস্থিরতা পুঁজিবাজারে, সেটি সমাধানে নানা উদ্যোগের কথাও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। পাশাপাশি বিমা খাতের কোম্পানিগুলোর অনিয়মের বিষয়েও কাজ করবে সরকার। আমরা যখন বাজার থেকে ক্যাপিটাল মার্কেট অনেক অনিয়ম আছে। এই যে 420 কোটি টাকা ফাইন করা হয়েছে, 21-22 তারিখে অনিয়ম ধরা পড়েছে। আর্থিক খাতের দীর্ঘদিনের যে ক্ষত, সেটি ছড়িয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডেও। ফলে ভ্যাট ট্যাক্স আদায়ে এনবিআর এর সিস্টেম অটোমেশন করার কথাও জানান অর্থ উপদেষ্টা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। রাজশাহীতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও 3 এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশ একাডেমির
অ্যাডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মাসুদুর রহমান। তিনি জানান 3 জনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী 26 নভেম্বর এই 40তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। এ নিয়ে প্রশিক্ষণরত 40তম এসআই ব্যাচের মোট 804 জনের মধ্যে 313 জনকে অব্যাহতি দেওয়া হলো। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছে পোশাক শ্রমিকেরা। শিল্প পুলিশ জানিয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে আরএমজি কারখানার শ্রমিকেরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক ছাড়বেন না তারা। এদিকে সড়ক অবরোধ করায় মহাসড়ক ব্যবহারকারী যাত্রী, চালক ও পথচারীরা ভোগান্তিতে পড়েছেন। সড়কের উভয় পাশে তৈরি হয়েছে যানজট। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আবারও স্বাগত সংবাদে। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিশ্বকে রক্ষায় আবারও ব্যর্থ বিশ্ব নেতারা। জলবায়ু সম্মেলনের পর এবার মতৈক্যে আসতে পারলেন না G20 নেতারাও। তবে নিজেদের সম্পর্ক উন্নয়নে ছিলেন তৎপর। বৈশ্বিক সংকট মোকাবেলার পরিবর্তে ব্যস্ত একে অন্যের সমালোচনায়। বৈশ্বিক সংকট নিয়ে জাতিসংঘের আলোচনার অচলাবস্থা কাটাতে পারলেন না ক্ষমতাধর অর্থনৈতিক দেশগুলোর জোট G20 নেতারা। জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশগুলোকে করা অর্থ সহায়তা দেবে তা নিয়ে আলোচনায় বিভক্ত হয়ে পড়েন G20 নেতারা। তাই এ বিষয়ে তারা কোনো প্রতিশ্রুতি দেননি। আলোচনায় জলবায়ু ইস্যুকে প্রাধান্য না দিয়ে বরং ইউক্রেন যুদ্ধ এবং হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসার উপর গুরুত্ব দেন তারা। যুদ্ধ বন্ধের আলোচনা না করে ব্যস্ত ছিলেন একে অন্যের দোষারোপ করতে। যদি রুশ প্রেসিডেন্ট তার আগ্রাসন বন্ধ না করে তবে এই যুদ্ধ চলতে থাকবে। আমাদের উচিত ইউক্রেনকে সহায়তা করা। এদিকে দরিদ্র দেশগুলোকে $400 কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। তবে ক্ষুধা আর দারিদ্র্য মোকাবেলায় বিশ্ব অর্থনীতির পরিবর্তন চান চীনা প্রেসিডেন্ট। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যস্ত ছিলেন সাইডলাইন আলোচনা নিয়ে। ইউরোপের একাধিক রাষ্ট্রনেতার সাথে সম্পর্ক উন্নয়নে ছিলেন তৎপর। আর বিশ্ব নেতাদের সমালোচনা করে বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠন। মাসুদ রানা, নিউজ 24। এবারে খেলার সংবাদ। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে কাল আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা। বুয়েনোস আইরেসে আর্জেন্টিনা আতিথ্য দেবে পেরুকে। চলতি মাসে প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হেরে অস্বস্তিতে মেসিরা। তাই ঘরের মাঠে জয়ের জন্য মাঠে নামবে আলবিসেলেস্তেরা। তবে এই ম্যাচের আগে দুশ্চিন্তা, ইনজুরির কারণে দুই ডিফেন্ডার রোমেরো ও মলিনাকে পাচ্ছে না লিওনেল স্কালোনি। ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সকাল 6টায়। দিনের আরেক ম্যাচে ব্রাজিল আতিথ্য দেবে উরুগুয়েতে। সম্প্রতি সময়টা ভালো না গেলেও শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জিতে ফুরফুরে মেজাজে আছে সেলেসাওরা। শেষ ম্যাচের আত্মবিশ্বাস পুঁজি করেই ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকায় হারের প্রতিশোধ নিতে নামবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বুধবার সকাল 7:45।
দর্শক এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।